আমেরিকায় বসে হুঙ্কারের পর ভারতের কোন পদক্ষেপে এখন পা কাঁপছে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির? কেন পিওকের 6টি সেনা চৌকি 48 ঘন্টা পর্যন্ত খালি পড়েছিল? কেন ট্রাম্পের ওপর পেন্টাগন কর্তারা হঠাৎ করে খেপে গেল? বারবার চেষ্টা করেও কেন ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমকে পাকিস্তান ভাঙতে পারছে না? ভারত কিভাবে ফাইটার জেট দিয়ে পাকিস্তানকে ক্রমশ ঘিরে ফেলছে? নমস্কার, আমি সত্যজিৎ মুখোপাধ্যায়। স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা আপনাদের। একই সঙ্গে জয় হিন্দের আরও একটা নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে আজকের এই এপিসোডটা আমি শুরু করছি। প্রশ্নটা হলো যে দাগি ক্রিমিনাল যারা বা নটোরিয়াস ক্রিমিনাল যারা, তারা কোনো রিহ্যাব সেন্টার বা কোনো বিধি ব্যবস্থা ছাড়াই কি রাতারাতি সাধুতে পরিণত হতে পারেন? উত্তরটা না, কিন্তু আবার হ্যাঁ। উত্তরটা হ্যাঁ হলো এখানে যদি সেই দুষ্কৃতীদের ওপর মোহাম্মদ বিন তুগলকের ঘনিষ্ঠ আত্মীয় ডোনাল্ড ট্রাম্পের হাত থাকে। বিশেষজ্ঞরা তাই বলছেন, কারণ ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে নাকি এখন গঙ্গা জল, যেই গঙ্গা জলের স্পর্শে দুষ্কৃতীও রাতারাতি সাধু বনে যাচ্ছেন, যেমন পাকিস্তান হয়েছে। কারণ পাকিস্তানকে তিনি একদম পিঠ চাপড়ে দিয়েছেন সর্বসমক্ষে। একটু ফ্ল্যাশব্যাকে যাই সামান্য 2-1 বছর পিছনে, অর্থাৎ 2022 সালে। এই 2022 সালে অর্থাৎ 18 থেকে 22 সাল পর্যন্ত পাকিস্তানকে যারা গ্লোবালি অ্যান্টি টেরর ওয়াচ ডগ হিসেবে সুবিখ্যাত, সেই ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স বা FATF, যাদের অনুমতি ব্যতীত পৃথিবীর কোনো রাষ্ট্র কোনো অনুদান বা কোনো রকম অর্থনৈতিক সাহায্য বিদেশ থেকে পায় না, সেই FATF-এর নির্দেশে 4 বছর পর্যন্ত পাকিস্তান একেবারে নিষিদ্ধ ছিল, গ্রে লিস্টেড ছিল। তারা কোনো আর্থিক অনুদান বিশ্বের কোনো অংশ থেকেই পেত না। শেষ পর্যন্ত রাতের অন্ধকারে এই আমেরিকা নামক দাদার হাতে পায়ে ধরে হয়তো কিছু একটা ব্যবস্থা তারা করেছেন, কিন্তু অভ্যাস কি বদলেছে? না। একটা গুরুত্বপূর্ণ বিষয় আসবো, যে প্রশ্নটা উঠবে যে এই ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স তারা কেন পাকিস্তানকে গ্রে লিস্টেড করেছিল। কারণ তারা বলছে যে দীর্ঘদিন ধরে পাকিস্তান যাবতীয় যে বিদেশি অনুদানগুলো পেয়েছে, সেই অনুদানগুলোকে বিভিন্নভাবে তারা মিলিটেন্ট ফান্ডস অর্থাৎ সন্ত্রাসবাদী ফান্ডে ব্যবহার করেছে। তারপরে তারা সিদ্ধান্তে এসেছিল, সঠিক সিদ্ধান্ত ছিল। এবং পাকিস্তান যে সরে আসেনি তার সন্ত্রাসবাদমূলক পদক্ষেপ থেকে, তার সাম্প্রতিক উদাহরণ হলো এই পেহেলগাঁও আক্রমণ। পেহেলগাঁওয়ের যে বিভৎস নারকীয় আক্রমণ পাকিস্তানের মদতে হয়েছে, তা পরিষ্কার বলছে ওই সময় ফিনান্সিয়াল টাস্ক ফোর্সের যে সিদ্ধান্ত ছিল তা সঠিক ছিল। এখন যে প্রশ্নটা উঠবে যে মোহাম্মদ বিন তুগলকের ঘনিষ্ঠ আত্মীয় ডোনাল্ড ট্রাম্প, তিনি কেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে একদম মাইনাস করে সেখানকার সেনা প্রধান স্বঘোষিত ফিল্ড মার্শাল আসিম মুনিরের পিঠ চাপড়াচ্ছেন? এই প্রশ্ন স্বাভাবিক, এবং অনেকে বুঝতে পারছেন যে আসল গল্পটা কী। কিন্তু আপনাদের আরও একটা তথ্য আজকে জানাবো, যে তথ্যটা এখনো পর্যন্ত সামনে আসেনি। পাকিস্তানকে সন্ত্রাসবাদী রাষ্ট্র শুধু FATF বলছে না, বা আমি এই অনুষ্ঠান থেকে বলছি না। পাকিস্তানকে সন্ত্রাসবাদী রাষ্ট্র বলছে ডোনাল্ড ট্রাম্পের একেবারে অন্যতম ঘনিষ্ঠ বলে পরিচিত এবং পেন্টাগন কর্তা মাইকেল রুবিন। সাম্প্রতিক সময়ে এই সদ্য প্রাক্তন পেন্টাগন কর্তা মাইকেল রুবিন তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে এই যে আসিম মুনির, তিনি হলেন 2025 সালের স্যুট প্যান্ট পরিহিত ওসামা বিন লাদেন। আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ওসামা বিন লাদেনের সঙ্গে আসিম মুনিরের তুলনা করেছেন এই পেন্টাগন কর্তা মাইকেল রুবিন। এবং তিনি এখানে থেমে থাকেননি, তিনি আরও বলেছেন, তিনি বলেছেন যে এই ডোনাল্ড ট্রাম্প তিনি মূলত একজন ব্যবসায়ী এবং তিনি মূলত রিয়েল স্টেট ব্যবসায়ী, যে কারণে তিনি আসিম মুনিরকে বিভিন্নভাবে তোল্লাই দিচ্ছেন, বিভিন্নভাবে তিনি তাকে কাছে রাখার চেষ্টা করছেন, পাশে রাখার চেষ্টা করছেন। এবার যে প্রেক্ষাপটে আসবো, সেই প্রেক্ষাপটটা হলো যে যেদিনকে আসিম মুনির ডোনাল্ড ট্রাম্পের দেশে বসে, ফ্লোরিডায় বসে, US আর্মির অফিসে বসে পৃথিবীর 4র্থ ক্ষমতাবান রাষ্ট্র ভারতকে চমকাচ্ছেন, কখনো পরমাণুতে উড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন, কখনো তিনি বলছেন তার 10টি মিসাইল, মুনিরের মিসাইল দিয়ে তিনি সিন্ধু নদের উপর ভারত যদি বাঁধ তৈরি করে তাকে উড়িয়ে দেবেন, যদিও সেটা পুরোপুরি আন্তর্জাতিক যুদ্ধনীতির পরিপন্থী, একদম বিরুদ্ধাচরণ করেছেন আমেরিকায় বসে। এটা পরবর্তী ক্ষেত্রে মামলায় গেলে ভারত অনেক সুবিধা পাবে বলে একটা বড় অংশ মনে করছেন। এবং তিনি বলেছেন যে পূর্ব দিক থেকে ডিপ অ্যাটাক করা হবে। সেই সময় যে তথ্যটা এখনো পর্যন্ত সামনে আসেনি, যে ফ্লোরিডার ওই অফিসে কারা উপস্থিত ছিলেন, US-এর বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ অফিসিয়ালস ছিলেন, US-এর 3 বাহিনীর প্রধান এবং অন্যান্য আধিকারিকরা ছিলেন। এবং
এখানে যখন মনির ভারতকে এই হুমকি দিচ্ছেন একটি শক্তিধর রাষ্ট্রের কোলে বসে, তখন আমেরিকার আর্মি অফিসাররা, সেখানকার অন্যান্য অফিসিয়ালরা তারা হাততালি দিচ্ছেন বলেই তথ্য আমাদের কাছে আসছে। অর্থাৎ ভারতকে যখন হুমকি দিচ্ছে মনির, তখন আমেরিকা হাততালি দিচ্ছে। ছবিটা এরকমটাই অনেকটা। আসিম মনির ভারতকে হুমকি দিয়েছেন, সেটা সবাই জেনে গেছি। কিন্তু আপনারা কি জানেন, যখন আসিম মনিরও এই হুমকি দিচ্ছেন, ভারতকে পরমাণু দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন, তখন পাক অকুপাইড কাশ্মীর এর লিপা ভ্যালির হাতিয়ানওয়ালা বলে একটি সেক্টর আছে, সেই সেক্টরের 6 থেকে 7টি যে পাক আর্মির চৌকি, সেটা 48 ঘন্টা পর্যন্ত অরক্ষিত ছিল। সব সেনা পালিয়ে গেছিল সেখান থেকে। কেন? যে তথ্য আমাদের কাছে গোয়েন্দা সূত্র অনুসারে আসছে যে গাজী শেহজাদ গ্রুপ নামে একটা নতুন গ্রুপ তৈরি হয়েছে, এবং এই গ্রুপের সদস্যরা ওই দিন যখন মনির ভারতকে হুমকি দিচ্ছেন, সেই সময় বা তার অব্যবহিত আগে বা পরে পিওকের ওই লিপা ভ্যালিতে গিয়ে খুল্লা তারা গানফায়ার করেন, এবং বেশ কয়েকজন পাক আর্মি অফিসিয়ালস এবং পাক সেনা কর্মী জওয়ান তারা গুরুতর আহত হয়। তাদেরকে ফেলে রেখে নাকি বাকিরা পালিয়ে গেছিল। এরপর শেহজাদ, অর্থাৎ নতুন এই যে গাজী শেহজাদ গ্রুপ, তারা সেখানে কার্যত দাপিয়ে বেড়ায়, এবং তাদের দাপানো দেখে ভয়ে ওই চৌকিগুলো ছেড়ে পালিয়ে যায় পাকিস্তানের সেনা কর্মীরা, জওয়ানরা। প্রায় 48 ঘন্টা পর্যন্ত তারা সেনা চৌকিতে ফিরতে পারেননি, অরক্ষিত ছিল পিওকের ওই অংশ। এবং প্রশ্ন উঠতে পারে যে এই নতুন গাজী শেহজাদ গ্রুপ কারা? এই উত্তরের খোঁজে এই মুহূর্তে নাকি পাকিস্তানের যে কুখ্যাত গোয়েন্দা সংস্থা ISI কর্তারা মাটি খুঁড়ে ফেলছেন, তথ্য জানার চেষ্টা করছেন যে রাতারাতি এই গ্রুপটা কোথা থেকে এলো। আমরা বলতে পারবো না। যতবার এরকম হুমকি ভারতের বিরুদ্ধে দেওয়া হবে, ততবার এরকম আননোন গানম্যানরা দাপিয়ে বেড়াবে পাকিস্তানে। সেটা পাকিস্তানকে দেখতে হবে প্রত্যেক দিন। মনির সেদিনকে ট্রাম্পের অফিসে বসে, অর্থাৎ আমেরিকায় বসে আরও একটা গুরুত্বপূর্ণ হুমকি দিয়েছেন। তাহলে ভারতবর্ষের পূর্ব দিক থেকে তিনি ডিপ অ্যাটাক করবেন, যেটা DGISPর শরীফ চৌধুরী দুদিন আগেই বলেছিলেন, সেটাকে তিনি আরেকবার বলেছেন আমেরিকায় বসে। এই হুঙ্কারটা ভারতের পূর্ব দিকের জন্য এবং কলকাতার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ বা অ্যালার্মিং। কারণ তিনি বলেছেন, তিনি এখানে অনেকটা কোনো পেশাদার সেনাপ্রধান বা আর্মি চিফের পরিবর্তে কট্টর ইসলামপন্থী নেতার মতোই কথাটা বলেছেন। তিনি বলেছেন যে ডিপ অ্যাটাক হয় পূর্ব দিকে, এবং ইস্টার্ন পার্টের গুরুত্বপূর্ণ অ্যাসেট তারা দখল করবেন। ইস্টার্ন পার্টের সবথেকে গুরুত্বপূর্ণ অ্যাসেট হলো কলকাতা, এবং কলকাতাকে দখল করে তিনি দিল্লির দিকে এগোবেন, যেমন গাজবায় হিন্দের ক্ষেত্রে বলা হয়েছে। ফলে মুনির তার এই মৌলবাদী গোষ্ঠী নিয়ে গাজবায় হিন্দ করার স্বপ্ন দেখছেন বোধহয় আমেরিকায় বসে। মুনির যখন ডোনাল্ড ট্রাম্পের কোলে বসে স্ক্রিপ্টেড ন্যারেশন আওড়াচ্ছেন বলে অনেকে মনে করছেন, তখন ভারত আরও একটা কাজ করে ফেলেছে, যেটা আমেরিকাকে যেটা চমকে দিয়েছে। তা হলো ভারত একটা নোটাম জারি করেছে। এ যাবৎ কালের মধ্যে সবথেকে বড় নোটাম, বিগ এরিয়া নিয়ে প্রায় 2500 কিলোমিটারের ওপর এই নোটাম জারি করা হয়েছে 21 এবং 22 অগস্ট এই ডেটে। এবং সেই নোটাম জারি করা হয়েছে আমাদের ওড়িশার বালাসোর থেকে ইন্দোনেশিয়ার সাবাং পোর্টের আশেপাশে পর্যন্ত। অনেকে মনে করছেন বা সমর বিশেষজ্ঞরা মনে করছেন যে ভারত কি অগ্নি-6 মিসাইলের কোনো পরীক্ষা করতে চলেছে। কারণ এটা এমন একটা মিসাইল ভারতের হাতে রয়েছে, যেটা নিয়ে ভারত অফিসিয়ালি খুব একটা কিছু বলেনি। কারণ অগ্নি-5 সম্পর্কে আমরা জানি নিউক্লিয়ার ওভারহেড ক্যারি করতে পারে 5500 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ, কিন্তু অগ্নি-6 গেম চেঞ্জার ভারতের জন্য। যে সম্পর্কে বা যার সম্পর্কে ইউরোপের সমস্ত রাষ্ট্র, আমেরিকা ভীষণভাবে জানতে উৎসাহী যে আলটিমেটলি অগ্নি-6 কতটা শক্তিশালী। যেটুকু তথ্য পাওয়া যায়, অগ্নি-6 8 থেকে 12,000 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ রয়েছে। অগ্নি-6-এর আওতায় চলে আসছে এন্টায়ার গ্লোব, অর্থাৎ পৃথিবীর কোনো রাষ্ট্র এর রেঞ্জের বাইরে নেই। ওয়াশিংটন ডিসি থেকে শুরু করে সাউথ আমেরিকা, আফ্রিকা, চীন সবকটি রাষ্ট্র এর আওতায় চলে আসে। এত শক্তিশালী এটা ICBM মিসাইল, এবং এটা একই সঙ্গে 10টা নিউক্লিয়ার ওয়ারহেড ক্যারি করতে পারে। অর্থাৎ একবার যদি এটা পাকিস্তানের মতো ক্ষুদ্র রাষ্ট্রে আমরা হিট করি, তাহলে একসঙ্গে পাকিস্তানের 10টা শহর ফিনিশ। পাকিস্তান থাকবে কি? কয়েক সেকেন্ডের ব্যাপার। এবং যে তথ্য আসছে, যে তথ্য আপনাদের বলার জন্য খুব গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর তথ্যটি মন দিয়ে শুনবেন, যে মুনির যে হুমকি দিয়েছেন যে ভারতকে পরমাণু দিয়ে উড়িয়ে দেওয়া হবে, এই চেষ্টাটা কি আগেও তারা করেননি? উত্তর হলো হ্যাঁ, করেছেন। কিন্তু কেন পাকিস্তান বারে বারে ভারতবর্ষের এয়ার ডিফেন্স বা চীনের পাঁচিলের মতোই শক্তিশালী এয়ার ডিফেন্সের কাছে বারে বারে পরাজিত হচ্ছে, সেই তথ্য কি আপনারা জানেন? ভারতবর্ষের এয়ার ডিফেন্সে কী আছে বলুন তো, যে পাকিস্তান আমেরিকা থেকে অস্ত্র নিয়ে, চীন থেকে অস্ত্র নিয়েও তাকে ভাঙতে পারছে না। প্রথম বিষয়টা বলি, মুনির এই চেষ্টাটা আগেও করেছিলেন ভারতবর্ষের এয়ার ডিফেন্সকে ভাঙা। অপারেশন সিঁদুরের সময় তারা ফতে 2 ছড়েছিল
নিক্ষেপ করেছিল দিল্লিকে লক্ষ্য করে বিশ্বকে চমকে দেওয়ার জন্য। এবং দিল্লিতে লক্ষ্য করে যারা ছোড়া হয়েছিল ফাতে 2 এই ব্যালিস্টিক মিসাইলটি, সেটির টার্গেটে ছিল, আমরা টেকনিক্যাল কারণে এক্স্যাক্ট লোকেশনটা এই এপিসোডে বলবো না, কিন্তু এটুকু বুঝে রাখুন যে HVT টার্গেট ছিল, অর্থাৎ অত্যন্ত হাই ভ্যালু টার্গেট ছিল। এবং এটা আমাদের MRSAM যে আমাদের এয়ার ডিফেন্স আছে তারা ডিটেক্ট করতে পারে, এবং সেটি ডিটেক্ট করার পরেই হরিয়ানার হিসারে এই ফাতে 2-র হিসাব আমরা মিটিয়ে দিয়েছি। হিসারে শাটডাউন করা হয়, টুকরো টুকরো করে দেওয়া হয়েছে ফাতে 2-কে। দিল্লি থেকে বহু দূর আমরা ফাতে 2-কে ফতে করে দিয়েছি। পাকিস্তান যোগ্য উত্তর পেয়ে গেছে তাদের অপারেশন সিঁদুর পার্টি। পাকিস্তান যে নিউক্লিয়ার ব্ল্যাকমেল ভারতকে করতে পারে বা এই ধরনের আঘাত হলেও হতে পারে, সেই তথ্যটা, সেই সম্ভাবনাটা ভারত 1995 সালেই বোধহয় বুঝতে পেরেছিল। কারণ পাকিস্তান ওই সময় চীন থেকে ড্যাংফ্যাং 11 নামে একটা মিসাইল নিয়েছিল, যেটা অনেকটাই অত্যাধুনিক। সেই সময় ভারত সঙ্গে সঙ্গে পাকিস্তানের চালটা বুঝতে পেরে S-300 যে এয়ার ডিফেন্স মিসাইল আমরা ইনস্টল করি। এবং কার্গিল ওয়ারের পর ভারত বুঝতে পারে যে ভারতের এয়ার ডিফেন্সকে অনেক বেশি শক্তিশালী করা প্রয়োজন, যে কারণে আমরা গত 24-25 বছর ধরে আমাদের এয়ার ডিফেন্সকে একদম চীনের পাঁচিলের মতো দুর্ভেদ্য করে গড়ে তুলেছি সারা পৃথিবীর কাছে, যা এই মুহূর্তে ঈর্ষণীয়। ডোনাল্ড ট্রাম্পের কোলে বসে আসিম মুনির যে মিথ্যে হুঙ্কার দিয়েছেন, সেখানে বুলি আওড়েছেন, সেটা যে কতটা অন্তঃশ্বাস শূন্য, কতটা মিথ্যে, সেটা প্রমাণ হবে। কীভাবে হবে আমরা বলি, একটু বুঝে নেবেন, ভালো করে বুঝবেন। যে ধরুন পাকিস্তান তাদের যে ICBM মিসাইল আছে শাহিন 3-র মাথায় তারা পরমাণু নিউক্লিয়ার বা নিউক্লিয়ার ওয়ারেটকে ইনস্টল করল, এবং সেটা দূরবর্তী অংশ থেকে, অর্থাৎ তারা বালুচিস্তান প্রদেশ থেকে ইনস্টল করে সেটা লঞ্চ করলো, করে ভারতকে হিট করার জন্য নিক্ষেপ করলো। প্রথম বিষয়, ওয়েস্টার্ন রেঞ্জে আমাদের গ্রিন পাইন এবং সোর্ডফিশ এই রাডার সিস্টেম বসানোই আছে 24 ঘন্টার জন্য, এবং এর রেঞ্জ 3500 কিলোমিটার পর্যন্ত। অর্থাৎ খুব ভালো করে বুঝে নেবেন, সিরিয়াতেও যদি কোনো মুভমেন্ট হয়, তাহলে আমরা আমাদের ওয়েস্টার্ন রেঞ্জ যেমন রাজস্থান বা গুজরাটে বসে বা ভুজে বসে মুহূর্তের মধ্যে সেটা বুঝতে পারবো যে কি হচ্ছে ওখানে। ধরুন পাকিস্তান তো দূর ছাই, যদি কোনো বড় দেশ তারাও যদি এরকম আঘাত করার চেষ্টা করে, তাহলে যেই মুহূর্তে তাদের ICBM মিসাইল সিরিয়া ক্রস করবে, আমাদের রাডার আমাদের ইন্ডিকেশন পাঠিয়ে দেবে। এরপর যদি সেটা দূরবর্তী অংশ থেকে, অর্থাৎ বালুচিস্তান থেকে পাকিস্তান আমাদের হিট করার চেষ্টা করে নিউক্লিয়ার ওয়ারহেড দিয়ে, তাহলে আমাদের যে দুরকম আমাদের অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রামে দুরকম সিস্টেম আমরা কাজ করি, AD-1, AD-2 এবং প্যাড। তাহলে এখানে প্যাডকে আমরা অন করবো, অর্থাৎ পৃথিবী এয়ার ডিফেন্স সিস্টেম। এই পৃথিবী এয়ার ডিফেন্স সিস্টেম আমরা অন করলেই এটার রেঞ্জ হলো লং রেঞ্জ 2000 কিলোমিটার এবং উচ্চতায় 80 কিলোমিটার পর্যন্ত। যে মুহূর্তে এই পৃথিবী এয়ার ডিফেন্সের আওতায় এই পাকিস্তানের শাহিন 3 আসবে, তার অবস্থা ফাতে 2-র মতো হবে, অর্থাৎ মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে টুকরো টুকরো হয়ে পড়ে যাবে। এরপর আমরা বলে রাখি, সিন্ধ প্রদেশ বা লাহোর থেকে যদি আমাদের বিরুদ্ধে নিউক্লিয়ার ওয়ারহেড হিট করার চেষ্টা করে পাকিস্তান, তাহলে আমাদের AD-1 এবং AD-2 অর্থাৎ অ্যাডভান্স এয়ার ডিফেন্স যা রয়েছে তার 1 এবং 2 সিস্টেম মুহূর্তের মধ্যে ধূলিসাৎ করে দেবে। এরপর বলবো আমাদের এয়ার ডিফেন্সের মধ্যে রয়েছে যে লেয়ার্সগুলোর ব্যাখ্যা আমরা দিচ্ছি, তারপরের স্টেজেই আছে S-400, নাম হি কাফি হয়। এবং S-400 কী করে জানেন তো আপনারা? S-400 অপারেশন সিঁদুরের সময় যখন 42টা ফাইটার জেট পাকিস্তান আমাদের বিরুদ্ধে উড়িয়েছিল, এই 42টা ফাইটার জেটকে, যে কোনো ফাইটার জেটের যে স্কোয়াড্রনটা থাকে তাদেরকে লিড করে একটা বা দুটো অ্যাওয়াক্স ফাইটার বা অ্যাওয়াক্স প্লেন। এই অ্যাওয়াক্স প্লেন ছিল পাকিস্তানের, খুব দামি প্লেন হয় এগুলো। S-400 তার রেঞ্জে যখন পেয়ে গেল, তাকে জাস্ট উড়িয়ে দিল, শটডাউন করলো, এবং সেটা গিয়ে ছিটকে পড়লো পাকিস্তানের খাইবার পাখতুনখোয়াতে। অর্থাৎ আমাদের S-400 ওদের মাটিতেই ওদের অ্যাওয়াক্স প্লেনকে উড়িয়ে দিয়ে টুকরো টুকরো করে দিয়েছে। এবং তারপরেই রাশিয়ার যে S-400-এর যে নির্মাতা সংস্থা রসবারন এক্সপোর্ট কোম্পানি, তাদের শেয়ার হু করে বাড়তে শুরু করে, যে কারণে আমেরিকার অনেকগুলো গুরুত্বপূর্ণ যে ডিফেন্স প্রোডাক্টের শেয়ার এই মুহূর্তে অনেকটা নেমে গেছে, যেটা আমেরিকার একটা হিংসার কারণ বলেও একটা বড় অংশ মনে করছে। এরপর চীনের পাঁচিলের মতো আমাদের এয়ার ডিফেন্স সিস্টেমের মধ্যে রয়েছে এক্সারস্যাম, এটাকে বলা হয় দেশি S-400। এর রেঞ্জ প্রায় 350 কিলোমিটার পর্যন্ত। এর রেঞ্জে কিছু আসলে বেঁচে বেরোনো মুশকিল। তারপরের রেঞ্জে আছে MRSAM, টেস্টেড অপারেশন সিঁদুরে পাকিস্তানের ফাতে 2-কে ফতে করে দিয়েছিল, হরিয়ানার হিসারে তার হিসেব মিটিয়ে দিয়েছিল। এই SRSAM সে তার যে শক্তি ক্ষমতা পরীক্ষিত। এরপর আছে আমাদের পরের লেয়ার্সে আছে আকাশ
আকাশ তীর, আকাশ এনজি, এই এয়ার ডিফেন্সও টেস্টেড, এতটাই টেস্টেড যে ফিলিপিন্সের প্রেসিডেন্ট সম্প্রতি সময় এসেছিলেন যে ভারত যদি এটা দেয় তারা অনেকটাই সুরক্ষিত হতে পারেন। আন্তর্জাতিক বাজারে এই আকাশের দাম ক্রমশ বাড়ছে, দেশীয় প্রযুক্তিতে তৈরি এয়ার ডিফেন্স সিস্টেম। এবার যে প্রশ্ন, আসিম মুনির যে ডোনাল্ড ট্রাম্পের কোলে বসে এই বুলি আওড়ালেন, সেই আমেরিকার এয়ার ডিফেন্স সিস্টেম কী আছে? আমেরিকা মূলত থার্ড ব্যবহার করে 350 কিলোমিটার রেঞ্জে, খুব লং রেঞ্জের নয়। এছাড়া আমেরিকা তার এয়ার ডিফেন্সের জন্য ইসরায়েলের কাছ থেকে আয়রন ডোম এবং অন্যান্য এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে থাকে তাদের সুরক্ষার জন্য। পাকিস্তানের ক্ষেত্রে কী আছে এয়ার ডিফেন্স? যদি আমরা কিছু হিট করি সেটাও বুঝে নিতে হবে। পাকিস্তানের হাতে চায়নার দেওয়া, চীনের দেওয়া 6টা HQ-9 এয়ার ডিফেন্স ছিল। আমাদের ব্রহ্মোস অপারেশন সিঁদুরের সময় 6টার মধ্যে 4টাকে উড়িয়ে দিয়েছে, 2টো বেঁচে আছে। নিজেদের বাঁচানোর জন্য একটা রাওয়ালপিন্ডিতে ইনস্টল করেছে, আর একটা ইনস্টল করেছে ইসলামাবাদে। যেদিন ভারতের মাথা গরম হবে সেদিনকে ওই দুটো আর থাকবে না, ফলে অরক্ষিত হয়ে যাবে পাকিস্তানের পুরো এয়ার সিস্টেমটাই, অর্থাৎ কোনো ডিফেন্স থাকবে না। এবং তার পাশাপাশি আমাদের জন্য বিগ গেম চেঞ্জার হতে চলেছে কি, সেটা তো পাকিস্তানের জন্য শুনে রাখা প্রয়োজন। কারণ শেহবাজ শরীফের হয়তো আরও অনেকগুলো রাত ঘুম আসবে না, কারণ আমরা নতুন কিছু গেম চেঞ্জার আনতে চলেছি। আমরা নতুন করে রাফায়েল আনছি 114টি। আমাদের এয়ারফোর্সের দাবি মেনে নিয়েছে, ক্যাবিনেট কমিটির সিদ্ধান্ত হয়ে গেছে খুব দ্রুত আরও 114টা যে অ্যাডিশনাল রাফায়েল আমাদের দেশে এসে পৌঁছবে। একই সঙ্গে 5th জেনারেশনের Su-57 আসবে এবং সর্বমোট সংখ্যাটা হচ্ছে নতুন করে যা আছে তা তো রয়েছে। এই নতুন 180টি যে ফাইটার জেট হবে, এই ফাইটার জেটগুলো পাকিস্তানকে ক্রমশ ঘিরবে, সেই তথ্য শেহবাজ শরীফরা জানতে পারছেন। এবং একই সঙ্গে যে তথ্য আমাদের হাতে আসছে যে রাশিয়ার তৈরি কিনজাল হাইপারসনিক যে মিসাইল, যেটা ভারতের ডিআরডিওর মধ্যে আপডেট করেছে, ভারতীয় সংস্করণ তৈরি করা হয়েছে এবং রুদ্রম 3 আমরা নাম দিয়েছি, সেটা ইতিমধ্যে কমিশন করা হবে, আমাদের হাতে চলে আসবে। এবং রুদ্রম 3-র যে স্পিড হলো ম্যাক 3, শব্দের থেকে 11 গুণ বেশি জোরে ছুটতে পারে। ব্রহ্মসই কাত হয়ে গেছিল পাকিস্তান, তো রুদ্রম 3 যখন আমাদের হাতে এসে আমরা সেটা ইনস্টল করে দেবো, কতগুলো বিনিদ্র রজনী কাটবে শেহবাজ শরীফ এবং আসিম মুনিরদের। হয়তো মুনির ভয় চলে গেছেন আমেরিকায় গরম গরম কথা বলে নিজেকে বাঁচানোর জন্য, কারণ ব্রহ্মস তো আমাদের থাকবেই। একই সঙ্গে আমাদের দুটো নতুন ভার্সন আসছে ব্রহ্মসের, ব্রহ্মস 2 এবং ব্রহ্মস এনজি। প্রথমটি সুখয়ের জন্য, দ্বিতীয়টি একটু হালকা এয়ারক্রাফট আমাদের ফাইটার জেট তেজসের জন্য। অর্থাৎ আবারও ইলেকট্রিক ঝটকার জন্য পাকিস্তান রেডি। তো ভারতের এই নতুন গেম চেঞ্জার সমরাস্ত্রগুলো কতটা ভয় রাখছে পাকিস্তানকে, কতটা ঝটকা দিচ্ছে, সেই তথ্য আমরা আবারও তুলে আনবো। আবারও ফিরবো নতুন একটা এপিসোডে, আরও নতুন তথ্য নিয়ে, আরও নতুন ইনফরমেশন নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ।